আমি শহরের একটি বড় হোটেলে ওয়েট্রেসের চাকরি করতাম। এই চাকরিটা আমি অনেক কষ্টে পেয়েছিলাম। আমাদের পরিবারে ছিলেন আমার বাবা মা আর আমার ছোট দুই ভাই। আমি ছিলাম বাড়ির সবচেয়ে বড় মেয়ে। মা আর বাবা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। বাবা অসুস্থ শরীর নিয়েও কাজে যেতেন, কিন্তু কাজ থেকে ফিরে এলে তাঁর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যেত। বাবার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম আমি একটা চাকরি করব। আমি চাকরির খোঁজে বেরিয়ে পড়লাম। তেমন বেশি পড়াশোনা করিনি। ঈশ্বর শুধু আমাকে ভালো চেহারা ও মুখ দিয়েছিলেন, সেইটুকুই যেন আমার ভরসা ছিল। আগে খুব একটা বাড়ির বাইরে বের হতাম না, কিন্তু সংসারের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বাধ্য হয়েই আমাকে চাকরির জন্য বের হতে হয়েছিল। বাবা আমাকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে দিতে চাইতেন না। আমি তাকে বুঝিয়ে বললাম, আপনার শরীরের অবস্থা এমন নয় যে আপনি এত কষ্টের কাজ করবেন। আপনি শুধু আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকুন, সেটাই যথেষ্ট। আমি চাই না আমরা এত তাড়াতাড়ি অনাথ হয়ে যাই। বাবা বললেন, ইজ্জত বলে একটা জিনিস আছে। আমি বললাম, ইজ্জত মানুষের নিজের হাতেই থাকে। আপনি এখনও পুরনো চিন্তাধারায় আটকে আছেন। এখনকার যুগে মেয়েরাও বাড়ির বাইরে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমিও আমার পরিবারের জন্য কিছু করতে চাই। আমাকে অনুমতি দিন। আমার দুই ছোট ভাইয়ের ক্ষুধার্ত মুখ আমি আর দেখতে পারি না। আমার কথা শুনে বাবা চুপ হয়ে গেলেন। মা বললেন, আমাদের মেয়ে ঠিকই বলছে। আমাদের মেয়ের ওপর আমাদের পুরো ভরসা আছে। সে কখনো আমাদের বিশ্বাস ভাঙবে না। বাবা আর কিছু বললেন না। আমি বুঝে গিয়েছিলাম তার এই নীরবতাই ছিল সম্মতি, নইলে তিনি নিশ্চয়ই আমাকে বাধা দিতেন। আমি আমার মাধ্যমিকের মার্কশিট নিয়ে অনেক জায়গায় চাকরি খুঁজেছিলাম, কিন্তু কোথাও কাজ পাইনি। একদিন আমাদের পাড়ার এক ছেলে আমাকে একটি হোটেলে ওয়েট্রেসের চাকরির কথা বলল। তার কথা মতো আমি সেখানে গেলাম। আমি খুব বেশি পড়াশোনা করিনি, আবার হোটেলের কাজ সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না। তাই এই চাকরিটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। মনে হচ্ছিল হয়তো আমাকে চাকরি দেবে না, কিন্তু সেখানে গিয়ে আমার পরিচয় হলো হোটেলের মালিক অঙ্কিত সিংহানিয়ার সঙ্গে। তিনি খুবই স্মার্ট ছিলেন এবং আমার থেকে প্রায় 8 বছরের বড়। হোটেলটি তার বাবার ছিল, কিন্তু তার বাবা অসুস্থ থাকায় তিনিই পুরো হোটেল সামলাতেন। আমি তার সামনে গেলে তিনি আমার ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ শুরু হওয়ার আগেই আমি তাকে পরিষ্কার করে বললাম, হোটেলের কাজ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি খুব বেশি পড়াশোনাও করিনি, আবার খুব স্মার্টও নই। আমি যেমন ঠিক তেমনটাই আপনার সামনে দাঁড়িয়ে আছি। তবে নিজের ওপর আমার ভরসা আছে। যদি এখানে কাজ করার সুযোগ পাই, তাহলে অন্যদের কাজ দেখে খুব দ্রুতই সব শিখে নেব। আমাকে আলাদা করে শেখানোর দরকার হবে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে আমাকে চাকরি দিতে পারেন। তবে আমি একটি সাম্মানিক পরিবারের মেয়ে। আমরা গরিব হতে পারি, কিন্তু সম্মানের সঙ্গে রোজগার করতে জানি। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কখনো নিজের সম্মান বিক্রি করি না। আমার কথা শুনে অঙ্কিত স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হেসে বললেন, আই লাভ ইয়োর কনফিডেন্স। আমার হোটেলের জন্য এমন লোকই দরকার যারা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারে। আমি তার কাছ থেকে এমন কথা আশা করিনি। দেখতে তিনি বেশ অহংকারী ধরনের মনে হয়েছিল। ছোটবেলা থেকেই শুনে এসেছি, ধনী মানুষের কাছে যত বেশি টাকা থাকে তত বড় মন থাকে না। কিন্তু অঙ্কিত স্যার তাদের মতো ছিলেন না। তিনি খুব খুশি মনে আমাকে চাকরি দিলেন। তারপর বললেন, তুমি যেহেতু গরিব পরিবারের মেয়ে, তাই চাইলে রাতে হোটেলে যে খাবার বেঁচে যাবে তা বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারো। এখানকার স্টাফ তোমাকে সব কাজ শিখিয়ে দেবে। যদি 1 মাস পরে তোমার কাজ আমার ভালো লাগে, তাহলে তোমার বেতন দ্বিগুণ করে দেব। তার কথা শুনে আমি খুব খুশি হলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, তার বিশ্বাস কখনো ভাঙব না। মন দিয়ে সব কাজ শিখব এবং সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করব। হোটেলে আরও অনেক মেয়ে ওয়েট্রেস হিসেবে কাজ করত, তাই আমার সাহস আরও বেড়ে গেল। মনে হলো আমি একা নই। আমি যখন অঙ্কিত স্যারের কেবিন থেকে বের হচ্ছিলাম, তখন তিনি দরজার কাছে আমাকে থামিয়ে বললেন, শুনুন মিস নন্দিনী, আপনি খুব সুন্দর। আমার মনে হয় এত সাধারণ সাজেও এত সুন্দর কোনো মেয়েকে আমি আগে দেখিনি। আর আপনি যদি মেকআপ করেন তাহলে তো আরও অসাধারণ লাগবে। তার এই কথাগুলো আমার তেমন ভালো লাগেনি। মনে হয়েছিল হয়তো তিনি আমাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, কিন্তু পরক্ষণেই ভাবলাম, তিনি এত ধনী মানুষ, আমার মতো সাধারণ মেয়েকে প্রভাবিত করারই বা দরকার কি?
তাই শুধু তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। পরের দিন ঠিক সময়ে কাজে যোগ দিলাম। হোটেলের ম্যানেজার আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। পুরনো ওয়েট্রেসরাও ধীরে ধীরে আমাকে হোটেলের সব কাজ শিখিয়ে দিল। কিভাবে অতিথিদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে হোটেলের সুবিধা ও ছাড়ের কথা বলতে হয়, আর কোন ধরনের অতিথিদের কোন মেনু দিতে হয়, সব কিছু শিখে গেলাম। প্রায় 20 দিনের মধ্যেই হোটেলের প্রায় সব কাজ শিখে ফেলেছিলাম। আমার কাছে হোটেল ম্যানেজমেন্টের কোনো ডিগ্রি ছিল না, কিন্তু এতদিনে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গিয়েছিল যে আমি নিশ্চিন্তে সেখানে কাজ চালিয়ে যেতে পারতাম। অঙ্কিত স্যার আমার পরিশ্রম আর নিষ্ঠা খুব পছন্দ করেছিলেন, কারণ এটা কোনো সাধারণ হোটেল ছিল না, শহরের সবচেয়ে বড় হোটেল, যেখানে প্রশিক্ষিত ওয়েটার ওয়েট্রেসরা কাজ করতেন। হোটেলের স্টাফদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সবাই আমাকে চিনতে শুরু করেছিল। সময় কেটে যেতে লাগলো। আমার চাকরির কারণে ধীরে ধীরে আমাদের সংসারের অবস্থাও বদলাতে শুরু করলো। মা বাবা খুব খুশি ছিলেন। তারা ভেবেছিলেন আমি হয়তো কোথাও চাকরি পাবো না বা কোনো কাজ ঠিকমতো করতে পারবো না, কিন্তু সব কিছু তাদের ধারণার উল্টো হলো। আমি আমার 2 ছোট ভাইকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। অঙ্কিত স্যারের অনুমতি অনুযায়ী রাতে হোটেলে যে খাবার বেঁচে যেত তার কিছুটা আমি বাড়িতে নিয়ে আসতাম। আমরা সবাই একসঙ্গে বসে শান্তিতে সেই খাবার খেতাম। মা বাবার চিকিৎসাও চলছিল। বাবার শরীর কিছুটা ভালো হওয়ার পর তিনি আবার কাজে যেতে চাইলেন। তিনি বললেন, মা, এখন আমি অনেকটাই সুস্থ, আবার কাজ করতে পারবো। কিন্তু আমি তাকে বাধা দিলাম। বাবা ছিলেন একজন দিনমজুর। আমি চাইনি আবার কঠোর পরিশ্রম করে তার শরীর ভেঙে যাক। ঈশ্বরের কৃপায় তিনি এখন কিছুটা সুস্থ হয়েছেন। মায়ের মুখেও অনেক দিন পর আবার সুখের হাসি ফিরে এসেছিল। আমরা আমাদের বাড়িতে একটি ফ্রিজও কিনেছিলাম। মাকে আর হাতে কাপড় কাচতে দেখতে আমার খুব কষ্ট হতো, তাই আমি একটি নতুন ওয়াশিং মেশিনও কিনে দিয়েছিলাম। আশেপাশের লোকজন অবাক হয়ে যেত। তারা ভাবত, যে মেয়েটা খুব বেশি পড়াশোনা করেনি সে এত বড় হোটেলে চাকরি পেল কিভাবে, আর চাকরি পাওয়ার পর কিভাবে তাদের বাড়ির অবস্থা এত বদলে গেল। কিন্তু এ সবই ছিল আমার কঠোর পরিশ্রমের ফল। আমি সত্যিই খুব ভাগ্যবতী ছিলাম। চাকরি পাওয়ার জন্য আমাকে খুব বেশি ধাক্কা খেতে হয়নি। ঈশ্বরের কৃপায় আমি নিজের কাজও খুব ভালোভাবে করছিলাম। সময় কেটে যেতে লাগলো। হোটেলে চাকরি করতে করতে প্রায় 6 মাস হয়ে গিয়েছিল। সেখানে আমরা অনেক মেয়েই একসঙ্গে কাজ করতাম। সবাই একসঙ্গে হোটেলে যেতাম, আবার রাতেও প্রায় সবাই একসঙ্গেই বাড়ি ফিরতাম। তবে তাদের মধ্যে একজন ছিল যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। তার নাম ছিল সন্ধ্যা। আমি তাকে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী মনে করতে শুরু করেছিলাম, কারণ সেই আমাকে হোটেলের প্রতিটি কাজ খুব ধৈর্য আর ভালোবাসা দিয়ে শিখিয়েছিল। তার সঙ্গে কথা বলতে আমার কখনোই অস্বস্তি লাগতো না। সন্ধ্যা আমার 2 বছর আগেই এই হোটেলে কাজ শুরু করেছিল। সেই হিসেবে সে ছিল অনেক পুরনো ওয়েট্রেস। হোটেলের প্রতিটি কোণা তার চেনা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম সন্ধ্যা যেন অস্বাভাবিক রকমের খুশি। আমি বা আমাদের অন্য সহকর্মীরা যখনই তার সঙ্গে কথা বলতে যেতাম সে শুধু হেসে উত্তর দিত। মনে হতো যেন আমাদের সব প্রশ্নই সে মজা হিসেবে নিচ্ছে। আমরা তাকে জিজ্ঞেস করতাম, কী ব্যাপার, আজকাল তোমাকে খুব খুশি খুশি লাগছে, কিন্তু সে কিছুই বলতো না, শুধু হেসে বিষয়টা এড়িয়ে যেত। কেউ যদি জিজ্ঞেস করতো, তোমার এত খুশির কারণ কি, তখনও সে কিছুই বলতো না, শুধু বলতো, খুব শিগগিরই আমার জীবন পুরো বদলে যাবে আর আমি এই চাকরিটাও ছেড়ে দেব। সন্ধ্যার কথাগুলো আমাকে খুব বিভ্রান্ত করত। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি চাকরি ছাড়ার কথা বলছো কেন? অন্য কোথাও চাকরি পেয়েছো নাকি এখানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? সে আমার দিকে গভীরভাবে তাকিয়ে আমার 2 হাত ধরে বলল, নন্দিনী, তুমি জানো না, আমি আমার জীবন নতুন করে শুরু করতে চলেছি। এখানে অনেক হয়েছে, খুব শিগগিরই আমার জীবনে অনেক সুখ আসবে, আর সেটাই আমার এত খুশি থাকার কারণ। আমি বললাম, তোমার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কি? কেন এমন ধাঁধার মতো কথা বলছো? সে হেসে বলল, সব বলবো, একটু ধৈর্য ধরো। সবার আগে তোমাকেই বলবো, কারণ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সেদিনের পর আমি আর তাকে কোনো প্রশ্ন করিনি, কারণ সে উত্তর কম দিত, ধাঁধা বেশি দিত। আমরা প্রতিদিনের মতোই নিজেদের কাজে ব্যস্ত থাকতাম। তবে শুধু সন্ধ্যার কথাই নয়, তার আচরণও বদলে যেতে শুরু করলো। সে প্রায়ই মোবাইলে ব্যস্ত থাকতো। আমি তার কাছে গেলেই সে তাড়াতাড়ি মোবাইল লুকিয়ে ফেলতো। আমি বলতাম, তুমি কি করছো? ডিউটির সময় তো মোবাইল ব্যবহার করা উচিত নয়।
সে ঘাবড়ে গিয়ে বলতো, না, আমি শুধু বাড়িতে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়ের নম্বর লাগছে না, পরের বার থেকে খেয়াল রাখবো। আমি অজান্তেই তার ওপর নজর রাখতে শুরু করেছিলাম। আমার মনে হচ্ছিল সে ব্যক্তিগত জীবনে কোনো ভুল পথে হাঁটছে। তার কথা বলার ধরন, চলাফেরা সব কিছুই বদলে যাচ্ছিল। আগে সে আমাদের সবার সঙ্গে বসে গল্প করতো, একসঙ্গে খেত, কিন্তু এখন সে আমাদের সবার থেকে একটা দূরত্ব তৈরি করে ফেলেছিল। রাতেও সে নির্ধারিত সময়ের আগেই হোটেল থেকে বেরিয়ে যেত। যাওয়ার সময় শুধু বলতো, স্যারকে বলে দিও আমার জরুরি কাজ আছে। এই সব কিছুই আমার ভালো লাগছিল না। আমার বন্ধুর জন্য খুব চিন্তা হচ্ছিল। সময় যত এগোচ্ছিল সন্ধ্যার আচরণও তত বদলাচ্ছিল। তারপর হঠাৎ তার মধ্যে এক বিশাল পরিবর্তন এলো। যে সন্ধ্যা সব সময় হাসতো, খুশি থাকতো, স্বপ্নের জগতে হারিয়ে থাকতো, সে হঠাৎ খুব চুপচাপ আর বিষণ্ণ হয়ে গেল। একদিন সকালে আমি হোটেলে পৌঁছে দেখলাম সন্ধ্যা এখনও আসেনি। সে প্রতিদিন ঠিক সকাল 9টার মধ্যেই চলে আসতো। আমি সবার কাছে জিজ্ঞেস করলাম, সন্ধ্যা এখনও এলো না কেন? সবাই বলল, জানি না, আজ পর্যন্ত সে কখনো দেরি করেনি। আমি তার নম্বরে ফোন করতে লাগলাম, কিন্তু ফোনও লাগছিল না। ঠিক তখনই দেখি সে দরজা দিয়ে ভেতরে ঢুকছে। তাকে দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে প্রতিদিন নিজের সাধারণ পোশাক পরে আসতো, বেশিরভাগ সময় জিন্স আর টপ পরতো। আমি তাকে কোনোদিন সালোয়ার কামিজে দেখিনি, কিন্তু সেদিন সে একটি সালোয়ার কামিজ পরেছিল। হাতাও ছিল পুরো লম্বা, ওড়নাটাও এমনভাবে জড়ানো ছিল যে তার পুরো শরীর ঢাকা ছিল। সে ধীরে ধীরে ভেতরে আসছিল। আমি তার হাত ধরে থামিয়ে বললাম, সন্ধ্যা, তোমার কি হয়েছে? আজ তুমি এমন পোশাক পরে এসেছো কেন? সে প্রথমে আমার দিকে তাকালো, তারপর বিরক্ত হয়ে বলল, তাতে তোমার কি? আমি বললাম, না, এমনিই জিজ্ঞেস করলাম, কারণ তুমি তো কখনো এমন পোশাক পরো না, সবসময় ক্যাজুয়াল ড্রেসেই আসো। সে শান্তভাবে বলল, এত ভেবো না নন্দিনী, কখনো কখনো মানুষের চিন্তাধারাও বদলে যায়। তার এই নতুন রূপ দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। এখন সে প্রায় সারাক্ষণ মোবাইলেই ব্যস্ত থাকতো। হোটেলের ম্যানেজারও কয়েকবার অঙ্কিত স্যারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ ছিল সন্ধ্যা ঠিকমতো কাজ করছে না, যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব শিগগিরই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমি সন্ধ্যার জন্য খুব চিন্তিত ছিলাম। সেও একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। এই চাকরিটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে অঙ্কিত স্যারের কাছে গিয়ে অনেকবার অনুরোধ করেছিলাম। বলেছিলাম হয়তো সে কোনো সমস্যার মধ্যে আছে, তাই কাজে মন দিতে পারছে না। অঙ্কিত স্যার বলেছিলেন, শুধু তোমার কথার জন্যই আমি তাকে আর একটা সুযোগ দিচ্ছি, নইলে অনেক আগেই তাকে হোটেল থেকে বের করে দিতাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। সন্ধ্যার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তার সঙ্গে কথা বলতে গেলেই সে আমাকে এড়িয়ে চলতো। মনে হতো যেন আমার সব প্রশ্ন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। আগে সে যতটা খুশি ছিল, এখন তার চেয়ে অনেক বেশি বিষণ্ণ হয়ে পড়েছিল। অনেক সময় তো আমার মনে হতো সে যেন খুব ভয় পেয়েছে। সে স্টাফদের ছেলেদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছিল। বেশিরভাগ সময় চুপচাপ থাকতো, শুধু নিজের কাজ করত। একদিন তো কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। আমাদের এক সহকর্মী ওয়েট্রেসের জন্মদিন ছিল। আমরা ঠিক করেছিলাম সবাই মিলে তাকে একটা সারপ্রাইজ দেব। আমি ভাবলাম সন্ধ্যাকে বিষয়টা জানাই। আমি যখন তাকে পুরো পরিকল্পনাটা বললাম, সে কোনো প্রতিক্রিয়াই দেখালো না। আমি তার কাঁধে হাত রেখে বললাম, সন্ধ্যা, কেন যেন আমার মনে হচ্ছে তুমি খুব বড় কোনো সমস্যার মধ্যে আছো। তুমি নিজের পোশাকও বদলে ফেলেছো, সবার থেকে আলাদা থাকছো, চুপচাপ থাকছো। আমি শুধু তোমার কষ্টটা জানতে চাই। আমি খুব স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, কিন্তু সে আমাকে জোরে ধাক্কা দিয়ে বলল, তুমি সবসময় আমার পেছনে পড়ে থাকো কেন? তুমি এখানে একটা সাধারণ কর্মচারী, এই হোটেলের মালকিন নও যে সবসময় আমার ওপর নজর রাখবে। আমি বললাম, সন্ধ্যা, শান্ত হও। আমি তো এমন কিছু বলিনি যাতে তোমার খারাপ লাগতে পারে। সে রাগের সঙ্গে বলল, না, আমি সব দেখছি। তুমি আমার প্রতিটা কাজের ওপর নজর রাখো। তুমি আসলে আমার কাছে কি চাও? বারবার এসে আমার সঙ্গে কথা বলতে চাও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, কারো সঙ্গেই কথা বলতে চাই না। আমি এখানে শুধু নিজের বাধ্যবাধকতার জন্য কাজ করি, নইলে তোমাদের কারো মুখও দেখতে চাইতাম না। আমি বললাম, সন্ধ্যা, আমরা সবাই কি এত খারাপ হয়ে গেছি? বিশেষ করে আমি তো তোমার বন্ধু। তুমি তো আমাকেই তোমার সবচেয়ে ভালো বন্ধু বলতে। তাহলে কি হলো তোমার? আমাদের বন্ধুত্বটাও ভুলে গেলে? তার চোখে জল চলে এলো। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, আমি বন্ধুত্ব শেষ করে দিয়েছি।
তোমার সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নেই। আমার এমন বন্ধুর দরকার নেই যে সারাক্ষণ আমার ওপর পাহারা দেয়। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। সেদিনের পর থেকে আমি আর তার ব্যক্তিগত জীবনে কোনো রকম হস্তক্ষেপ করিনি। তবে আমার মনে হতে লাগলো সন্ধ্যা হয়তো সত্যিই কোনো ভুল পথে পা বাড়িয়েছে। আমি মনে করতাম যদি কেউ ভুল পথে চলে যায় তাহলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু সন্ধ্যা নিজেই চাইতো না যে সে তার জীবনের কোনো কথাই আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে ভাগ করে নিক। কী যে হয়েছিল ওর আমি বুঝতেই পারছিলাম না। তবে আপাতত আমি বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাইনি। এদিকে হোটেলে কাজ করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল। আমি খুশি ছিলাম, আমার পরিবারও সুখে ছিল। আর আমিও সন্ধ্যার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলাম, কারণ সেও আমার সঙ্গে দূরত্ব রেখে চলছিল। একদিন সন্ধ্যার সময় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমি রিসেপশনের পাশে বসে চা খাচ্ছিলাম। ঠিক তখনই এক ভদ্রলোক ও তার সঙ্গে এক কম বয়সী মেয়ে হোটেলে এলেন। মেয়েটি ছিল একেবারে নববধূ। তার সাজসজ্জা দেখে মনে হচ্ছিল হয়তো 1-2 দিন আগেই তাদের বিয়ে হয়েছে। তারা আমাদের হোটেলের সবচেয়ে ভিআইপি রুম বুক করেছিল। তাদের জন্য হোটেলে সর্বোচ্চ মানের সব সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। একজন ওয়েটার তাদের লাগেজ নিয়ে রুম পর্যন্ত পৌঁছে দিল এবং তাদের 106 নম্বর রুমের চাবি দেওয়া হলো। বুকিং করা হয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস খান্নার নামে। সেদিন বৃষ্টির কারণে হোটেলে অতিথিও তুলনামূলক কম ছিল, তাই এই দম্পতি আসার পর আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। সন্ধ্যা তখন অন্য রুমগুলোতে সার্ভিস দিতে গিয়েছিল। দম্পতি নিজেদের রুমে চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর 106 নম্বর রুমে খাবার পাঠানোর সময় হলো। সেই দায়িত্ব দেওয়া হলো সন্ধ্যাকে। সে অতিথিদের পছন্দ করা মেনু প্রস্তুত করে খাবার নিয়ে 106 নম্বর রুমের দিকে গেল। আমিও ঠিক পাশের 105 নম্বর রুমে খাবার দিতে গিয়েছিলাম। আমি খাবার দিয়ে বেরিয়ে আসতেই দেখলাম সন্ধ্যা ভীষণ ভয় পেয়ে 106 নম্বর রুমের দরজা থেকে ফিরে আসছে। তারপর দ্রুত সিঁড়ির দিকে দৌড়ে নিচে নেমে গেল। আমি তাকে বারবার ডাকছিলাম, কিন্তু সে একবারও ফিরে তাকালো না। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমি তো ওর সঙ্গে একই সময়ে উপরে উঠেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন কী ঘটল যে সে ওই অবস্থায় দৌড়ে পালিয়ে গেল? আমি তার পেছনে দৌড়ে গেলাম, জানতে চেয়েছিলাম কি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো হোটেল খুঁজেও আমি সন্ধ্যাকে কোথাও পেলাম না। নিচে নেমে চেঞ্জিং রুমে গিয়ে জানতে পারলাম সে নিজের সব জিনিসপত্র নিয়ে হোটেল ছেড়ে চলে গেছে। সবাই বলছিল সে ভীষণ ভয় পেয়েছিল এবং খুব আতঙ্কিত ছিল। কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে আমাদের কারো সঙ্গে খুব একটা কথা বলতো না ঠিকই, কিন্তু এমন আচরণ সে কোনোদিনও করেনি। আজ পর্যন্ত সে কখনো ডিউটির মাঝপথে কাজ ফেলে চলে যায়নি। যদি কোনো জরুরি কাজ থাকতো তাহলে অন্তত ম্যানেজার স্যারকে জানিয়ে যেত। আজ সে যেভাবে চলে গেল তাতে আমার মনে হচ্ছিল এবার আর তার চাকরি থাকবে না। অঙ্কিত স্যার নিশ্চয়ই তাকে চাকরি থেকে বের করে দেবেন, আর এবার হয়তো আমিও তার জন্য কিছু করতে পারবো না। আমি নিজেও খুব অস্থির হয়ে পড়েছিলাম। কাজে মন বসছিল না। রাতে বাড়ি ফিরে ঠিক করলাম সন্ধ্যার সঙ্গে কথা বলবো। আমি মোবাইল বের করে তার নম্বরে ফোন করলাম। অনেকক্ষণ রিং হলেও সে ফোন ধরল না। তারপর আমি তাকে একটি মেসেজ পাঠালাম, কিন্তু সেই মেসেজেরও কোনো উত্তর এলো না। আমি জানতাম সে আমার উপর রাগ করে আছে, কিন্তু কেন? যদি সে কোনো সমস্যায় থাকে তাহলে অন্তত আমাকে বলতে পারত, হয়তো আমি তার কোনো সাহায্য করতে পারতাম। আমি অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। পরের দিন হোটেলে গিয়েও দেখলাম সে আসেনি। আমি তখন একজন অতিথির সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ম্যানেজার স্যার আমাকে ডাকলেন। আমি তার কাছে গিয়ে বললাম, জি স্যার বলুন। তিনি বললেন, মিস নন্দিনী, সবাইকে জানিয়ে দিন কেউ যেন 106 নম্বর রুমে না যায়। মিস্টার খান্নার যা দরকার হবে তিনি নিজেই নিচে এসে নিয়ে যাবেন। কোনো ওয়েটার বা ওয়েট্রেস ওপরে যাবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এমন ঘটনা নতুন কিছু ছিল না। অনেক অতিথি তাদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে খুব সচেতন থাকতেন। মিস্টার ও মিসেস খান্না আমাদের হোটেলে 2 দিন ধরে ছিলেন। তৃতীয় দিনের সকালে হোটেল যথারীতি ব্যস্ত ছিল। আমি রিসেপশনে কাজ করছিলাম। ঠিক তখনই হাউসকিপিং বিভাগের কর্মী শেখর আমার কাছে এলো। তার মুখটা খুব গম্ভীর ছিল। সে বলল, ম্যাডাম, আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলো। সে চারপাশে তাকিয়ে আস্তে করে বলল, 106 নম্বর রুমের অতিথি মানে মিস্টার খান্নার ব্যাপারে। আমি বললাম, কি হয়েছে? সে বলল, ম্যাডাম,
গত রাতে প্রায় 2টো নাগাদ উনি হোটেলের বাইরে গিয়েছিলেন। আমি বললাম, তাতে কি হয়েছে? হয়তো জরুরি কোনো কাজ ছিল। সে বলল, কিন্তু তার কাপড়ে ভেজা কাদা লেগেছিল। আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, হয়তো কোথাও পড়ে গিয়েছিলেন। শেখর, এসব কী বলছো? আমরা এখানে চাকরি করতে এসেছি, অতিথিদের ওপর নজর রাখতে নয়। আমার কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ম্যাডাম, লোকটাকে আমার মোটেই ভালো মনে হয় না। আজ সকালে তিনি রুমে নাস্তা অর্ডার করেছিলেন। আমি নাস্তা নিয়ে গিয়ে দরজায় নক করছিলাম, তখন ভেতর থেকে একটা মেয়ের জোরে চিৎকার করার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি আবার দরজায় নক করতেই হঠাৎ সব চুপ হয়ে গেল। তারপর লোকটা দরজা খুলে শুধু ট্রে নিয়ে নিল, আমাকে ভেতরে ঢুকতেও দিল না। আমি চুপ করে গেলাম। হঠাৎ আমার মনে পড়ল, সেদিন সন্ধ্যায়ও তো 106 নম্বর রুম থেকেই কাঁদতে কাঁদতে পালিয়ে গিয়েছিল। সে আসলে কি দেখেছিল? এখনও পর্যন্ত তার কোনো খোঁজ নেই। ঠিক তখনই সেই স্বামী স্ত্রী লিফট থেকে নেমে এলেন। আমি যখন মেয়েটির মুখের দিকে তাকালাম, তখন অবাক হয়ে গেলাম। তার মুখের চেহারা একেবারে বদলে গিয়েছিল। সে খুবই ভীত আর ক্লান্ত দেখাচ্ছিল। তার চোখ দুটো এতটাই ফুলেছিল যেন সারা রাত কেঁদেছে। সে একবার আমার দিকে তাকালো। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো যেন সে আমার কাছে সাহায্য চাইছে, যেন অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ঠিক তখনই তার স্বামী তার হাত ধরে তাকে নিয়ে বাইরে চলে গেল। তারা গাড়িতে উঠে কোথায় যেন চলে গেল। সেদিন সন্ধ্যায় আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। আমি ঠিক করেছিলাম আজ যেভাবেই হোক সন্ধ্যার সঙ্গে দেখা করব। ওর কি হয়েছে? সেদিন ওই দম্পতিকে দেখে সে কেন এমন ভয় পেয়ে পালিয়ে গেল? সে এমন কি দেখেছিল? আর শেখর যা বলল সেটা কি সত্যি? সে কি সত্যিই কোনো মেয়ের চিৎকার শুনেছিল? হয়তো সন্ধ্যা কোনো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে। আমি সন্ধ্যার বাড়িতে গেলাম। সেখানে তার মায়ের সঙ্গে দেখা হলো। আমি বললাম, আন্টি, আমি সন্ধ্যার সঙ্গে দেখা করতে চাই। সে কি ঘরে আছে? তিনি বললেন, না মা, সে তো একদিন হোটেল থেকে এখানে এসেছিল, নিজের সব জিনিসপত্র নিয়ে আবার চলে গেছে। এখন সে কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। তার মায়ের কথা শুনে আমি যেন বজ্রাহত হয়ে গেলাম। তার মানে সন্ধ্যাকে নিয়ে আমার যে সন্দেহ হচ্ছিল, তার মাও একই জিনিস অনুভব করছিলেন। আমি বললাম, আন্টি, আমি জানতে চাই সন্ধ্যার জীবনে কি চলছিল। অনেক দিন ধরে তার কোনো খোঁজ নেই। আমি ভেবেছিলাম সে বাড়িতেই আছে, কিন্তু আপনি বলছেন সে এখানেও নেই। তাহলে সে কোথায় গেল? সন্ধ্যার মায়ের চোখে জল এসে গেল। তিনি বললেন, মা, কে জানে কোথায় গেছে, হয়তো নিজের স্বামীর কাছে গেছে। আমি অবাক হয়ে বললাম, স্বামী? সন্ধ্যা কি বিয়ে করে ফেলেছিল? তিনি বললেন, হ্যাঁ মা, নিজের ইচ্ছাতেই বিয়ে করেছে। না জানি কোন ছেলের প্রেমে পড়েছিল। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। আমাদের বলতো চাকরিতে যাচ্ছে, কিন্তু এখন কে জানে সত্যিই চাকরিতে যেত নাকি সেই ছেলেটার সঙ্গে দেখা করতে যেত। একদিন হঠাৎ সেই ছেলেটার সঙ্গে গলায় মালা পরে বাড়িতে এসে বলল, মা, আমি বিয়ে করে ফেলেছি। সে বলেছিল ছেলেটা খুব ধনী, আমাদের জীবনটাই বদলে দেবে। ছেলেটা নাকি শহরের এক পরিচিত ব্যবসায়ী ছিল। আমরা তো সাধারণ মানুষ মা, এইসব বড়লোকদের সম্পর্কে তেমন কিছুই জানতাম না। আমরা কি করে জানব এই বাইরের পৃথিবীতে কি ঘটছে? আমাদের মেয়ে চাকরিতে যেত, বাড়ি ফিরে আমাদের সঙ্গে হাসি খুশি থাকতো। আমরা শুধু এতটুকুই জানতাম। কিন্তু যেদিন থেকে সে সেই ছেলেটাকে বিয়ে করলো, সেদিন থেকেই যেন তার মুখের হাসি কোথায় হারিয়ে গেল। সন্ধ্যার ভাইরা কখনো তার দিকে বিশেষ খেয়াল রাখতো না। তারা তাদের বোনকে পুরো স্বাধীনতা দিয়েছিল, যাতে সে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারে। কিন্তু সেই স্বাধীনতার ভুল ব্যবহার করেই সে এক অচেনা ছেলেকে বিয়ে করে ফেলল। আমরা কী বা জানতাম সেই ছেলে আসলে কে? সন্ধ্যা নিজেই সব সময় তার প্রশংসা করত। যখন সে সেই ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এলো এবং জানালো যে তারা বিয়ে করেছে, তখন আমরাও সেই বিয়ে মেনে নিয়েছিলাম। কেউ তাকে বকাঝকা করেনি, কারণ আমরা দেখেছিলাম সে ছেলেটার সঙ্গে খুশি আছে। ছেলেটিও দেখতে খুব সুন্দর ছিল। আমরা ভেবেছিলাম কোনো সমস্যা নেই। আমাদের মেয়ে যদি তার সঙ্গে সুখে থাকে আর ছেলেটিও এত ধনী হয়, তাহলে নিশ্চয়ই সে আমাদের মেয়েকে সুখেই রাখবে। আমরা তাদের আশীর্বাদ করেছিলাম। তারপর সন্ধ্যা চিরদিনের জন্য স্বামীর সঙ্গে তার বাড়িতে চলে গেল। মাঝে মাঝে সে আমাদের বাড়িতে আসতো। আমরা ভেবেছিলাম বিয়ের পর সে চাকরি ছেড়ে দেবে, কিন্তু সে চাকরিও ছাড়ল না। সে সবসময় বলতো, আমি চাকরিতে যাই। আমার স্বামীও বলে, চাকরি ছেড়ে দিও না। সে খুশি ছিল, আমরাও তাকে দেখে খুশি হতাম। কিন্তু হঠাৎ কী যে হলো, সে অনেক দিন ধরে খুব মনমরা হয়ে গেল। সে নিজের সাজ পোশাকও বদলে ফেলল। তার মডেল হওয়ার খুব শখ ছিল,
তাই সব সময় আধুনিক ফ্যাশনেবল পোশাক পরতো। কিন্তু বিয়ের পর থেকে সে সালোয়ার কামিজ পরা শুরু করলো, ওড়না নেওয়াও শুরু করলো। নিজের জীবনের কথা সে আমাদের কোনো দিনই কিছু বলেনি। সময় কেটে যেতে লাগলো। হয়তো সে নিয়মিত চাকরিতেই যেত, কিন্তু আমাদের বাড়িতে আসা একেবারেই বন্ধ করে দিল। তারপর একদিন হঠাৎ কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বলল, আমার আর আমার স্বামীর ডিভোর্স হয়ে গেছে। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম। আমরা জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে এমন কি হলো যে ডিভোর্স পর্যন্ত হয়ে গেল? কিন্তু সে এ ব্যাপারেও কিছুই বলল না। সে চুপচাপ হয়ে গেল, খিটখিটে স্বভাবের হয়ে গেল। তারপর কয়েকদিনের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে গেল। মনে হলো সে যেন নিজের স্বামীকে শুধু জীবন থেকেই নয়, মন থেকেও মুছে ফেলেছে। মা, আমি জানি না সে এখন কোথায় আছে। 2 দিন ধরে তার কোনো খোঁজ নেই, তার ফোনও বন্ধ। তোমার যদি কিছু জানা থাকে তাহলে আমাকে বলো। আমার 2 ছেলে তো নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, কেউ তাদের বোনের খবর নেওয়ারও চেষ্টা করছে না। আমি তো বুড়ো মানুষ, আমি কোথায় কোথায় তাকে খুঁজব? সন্ধ্যার মায়ের কথা শুনে আমার সব কিছু একে একে মনে পড়তে লাগলো। এখন বুঝতে পারছিলাম কেন সন্ধ্যা আমাদের সবার সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন আচরণ করছিল। তবে একটা বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছিল। সে আমাকে তার সবচেয়ে ভালো বন্ধু বলতো, তবু নিজের জীবনের এত বড় একটা সত্যও আমাকে জানায়নি। সে আমাকে কখনো বলেনি যে সে কারো প্রেমে পড়েছে, এমনকি এটাও বলেনি যে সে সেই ছেলেকে বিয়েও করেছে। আমি আন্টিকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যাকে খুঁজে বের করব। কেন জানি আমার মনে হচ্ছিল হোটেলে ঘটে যাওয়া ঘটনাগুলো আর সন্ধ্যার আচরণ সব কিছু কোথাও না কোথাও একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু যেভাবেই হোক আমাকে আমার বন্ধুকে বাঁচাতে হবে। আমাকে তাকে খুঁজে বের করতেই হবে, আর জানতে হবে তার জীবনে আসলে কী ঘটছে। আমি খুবই চিন্তিত ছিলাম। পরের দিন সেই উদ্বেগ নিয়েই হোটেলে পৌঁছালাম। সেখানে অঙ্কিত স্যারের সঙ্গে দেখা হলো। তিনি আমাকে নিজের কেবিনে ডেকে বললেন, নন্দিনী, তোমার সেই বন্ধুটি কোথায়, যার চাকরি তুমি এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিলে? সে তো নিজেই চাকরি ছেড়ে চলে গেছে। এখন আমি আর কিছুই করতে পারবো না। যদি সে আবার এখানে চাকরি করতে আসে তাহলেও আমি তাকে আর কাজ দেব না। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার, আমার কিছুই ভালো লাগছে না। তিনি বললেন, কেন, কি হয়েছে? আমি বললাম, স্যার, সন্ধ্যা হোটেল থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে গিয়েছিল। তারপর সে না নিজের বাড়িতে গেছে, না তার ফোনে যোগাযোগ হচ্ছে। আমি জানি না সে কোথায় হারিয়ে গেছে। স্যার, প্লিজ আপনি কিছু করুন। তার পরিবার এমন নয় যে তারা তাকে খুঁজে বের করতে পারবে। আমি চাই না তার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটুক। আমার আপনার সাহায্য দরকার। আপনি দয়া করে আমার বন্ধুকে খুঁজে বের করুন। আমার কথা শুনে অঙ্কিত স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সন্ধ্যাকে খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করে পরিচিত কয়েকজন পুলিশ ইন্সপেক্টরকে ফোন করলেন। সন্ধ্যার খোঁজ শুরু হলো। তখন 3 দিন হয়ে গিয়েছিল সে নিখোঁজ। নিয়মমাফিক তার নিখোঁজ হওয়ার রিপোর্টও করা হয়েছিল। 24 ঘন্টার মধ্যেই সন্ধ্যার সন্ধান পাওয়া গেল। সে একটি হোস্টেলে লুকিয়েছিল। হোস্টেলের ঠিকানা পাওয়ার পর আমি সেখানে গেলাম। সন্ধ্যা নিজের ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। তার অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম। সে ভীষণ ভয় পেয়েছিল। আমাকে হঠাৎ দেখে সে আরও ঘাবড়ে গেল। সে বলল, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? আমি বললাম, সন্ধ্যা, তোমার কি হয়েছে? আমি তোমাকে খুঁজতেই এখানে এসেছি। তুমি এসব কি করছো? কি হয়েছে তোমার? আমাকে সব বলো, আমি তোমাকে সাহায্য করব। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলল, সে চলে আসবে, সে আমাকে বাঁচতে দেবে না। সে খুব ভয়ঙ্কর মানুষ, সে হোটেল পর্যন্ত পৌঁছে গেছে। আমি বললাম, তুমি কার কথা বলছো, আমাকে বলো। সন্ধ্যা হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল তার গলায়। সেখানে নীলচে আঘাতের দাগ ছিল। আমি অবাক হয়ে বললাম, সন্ধ্যা, তোমার গলায় এই দাগগুলো কিসের? সে বলল, নন্দিনী, আগে তুমি আমাকে কথা দাও, তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আমি বললাম, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আমি তাকে এটাও বলিনি যে পুলিশের সাহায্যে আমি তার খোঁজ পেয়েছি। আমি চাইনি সে আরও ভয় পেয়ে যাক। অবশেষে সন্ধ্যা আমার ওপর বিশ্বাস করলো। তারপর সে সব খুলে বলল। সে জানালো কিভাবে সেই লোকটির প্রেমে পড়েছিল। লোকটি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে নিজের প্রেমে ফেলে দিয়েছিল। সে তাকে বিয়েও করেছিল, কিন্তু বিয়ের পর যখন সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল তখন থেকেই তাকে মারধর করতে শুরু করলো। লোকটার আসল রূপ দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। সন্ধ্যা বলল, রাতে একা ঘরে সে একেবারে হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যেত, কিন্তু দিনের আলোয় সে এমন ভদ্র মানুষের অভিনয় করত যে কেউ তাকে চিনতেই পারত না। আমি জিজ্ঞেস করলাম, সেই মানুষটা কে? আমাকে তার সম্পর্কে বলো। সন্ধ্যা বলল, সেই লোক যে আমাদের হোটেলের 106 নম্বর রুমে এসেছিল।
সেদিন আমি যখন খাবার নিয়ে রুমে ঢুকেছিলাম তখন দেখলাম সে আর একটা মেয়ের হাত মুচড়ে ধরেছে। আমি তাকে ডিভোর্স দিয়ে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। লোকটা দিনের বেলা একেবারে স্বাভাবিক থাকে, কিন্তু রাতে একা ঘরে সে নারীদের ওপর নিজের সমস্ত রাগ ঝাড়ে। প্রথম যখন আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল তখন সে আমাকে ভালোবাসার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। দিনের বেলা সে আমার সঙ্গে খুব স্বাভাবিক আচরণ করত। সে বলতো, তুমি তোমার চাকরি চালিয়ে যাও, তোমার জীবনে আমি কোনো বাধা দেব না। কিন্তু রাত হলে যখন আমি তার সঙ্গে একই ঘরে থাকতাম তখন সে আমাকে ভীষণভাবে মারধর করত, যার চিহ্ন এখনও আমার শরীরে রয়ে গেছে। আমি চাইনি এই সত্যটা কেউ জানুক, তাই আমি নিজের শরীর ঢেকে রাখা শুরু করেছিলাম। অনেক কষ্টে আমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছিলাম। আসলে সেও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। সে বলেছিল, যাই হোক, আমি তো তোমাকে ছেড়ে দেওয়ারই ছিলাম, আমি কোনো মেয়েকেই বেশি দিন নিজের সঙ্গে সহ্য করতে পারি না। তারপর আমি আবার নিজের জীবনে ফিরে আসার চেষ্টা করলাম। যদিও আমি সবসময় অন্যমনস্ক থাকতাম, দুশ্চিন্তায় ডুবে থাকতাম আর ভাবতাম যাকে আমি এত ভালোবেসেছিলাম সেই মানুষটাই আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন হোটেলে তাকে আবার দেখে আমার সব পুরনো স্মৃতি ফিরে এলো। এখন সে নতুন সেই মেয়েটিকে নিজের শিকার বানাচ্ছে, তারপর তাকেও মারধর করে ছেড়ে দেবে, এরপর আবার অন্য কোনো নতুন মেয়েকে খুঁজবে। সন্ধ্যার কথা শুনে আমার পায়ের তলার পাটি সরে গেল। আমি বললাম, সন্ধ্যা, যদি এমনই হয়ে থাকে তাহলে তুমি তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করনি কেন? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলল, আমি সেটা করতে পারবো না। সে খুবই ধনী মানুষ, তার অনেক বড় বড় পরিচিতি আছে, সে পুলিশকেও ভয় পায় না। আমার আগেও সে জানি না কত মেয়ের সঙ্গে এমন করেছে। সে একটা নরপিশাচ, মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। সবার সামনে খুব ভদ্র আর ভালো মানুষের অভিনয় করে, কিন্তু বন্ধ ঘরের ভেতরে তার আসল চেহারা প্রকাশ পায়। আমি বললাম, যদি তাই হয় তাহলে এখনই আমার সঙ্গে হোটেলে চলো। সে কাঁদতে কাঁদতে লাগলো, অনুনয় বিনয় করতে লাগলো। সে খুবই ভীতু হয়ে পড়েছিল। সে কোনোভাবেই তার সত্যিটা সবার সামনে আনতে চাইছিল না। সে বলল, আমি পারবো না, প্লিজ, আমি তার মুখোমুখি হতে পারবো না। আমি জানি সে যদি আমাকে একা পায় তাহলে আবারও আমার ওপর হাত তুলবে। আমি অনেক বুঝিয়ে বললাম, এমন মানুষদের শাস্তি পাওয়া খুবই দরকার। তুমি নিজের জীবন নষ্ট করেছো, তুমি চুপ থেকেছো, কাউকে কিছু জানাওনি, কিন্তু তুমি কি চাও তোমার মতো অন্য মেয়েদের জীবনও এভাবেই নষ্ট হয়ে যাক? আমার কথা শুনে সে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, না, আমি সেটা চাই না। আমি চাই না আমার সঙ্গে যা হয়েছে সেটা আর কোনো মেয়ের সঙ্গে হোক। আমি বললাম, তাহলে তোমাকে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর কতদিন তুমি ওকে ভয় পেয়ে থাকবে? আমি যখন হোস্টেলে গিয়েছিলাম তখন পুলিশও সেখানে ছিল, তবে তারা ইচ্ছে করেই সন্ধ্যার সামনে আসেনি, কারণ আমরা জানতাম পুলিশকে দেখলে সে আরও ভয় পেয়ে যাবে। কিন্তু পুলিশ আড়াল থেকেই আমাদের পুরো কথোপকথন শুনে ফেলেছিল। সব সত্যি অঙ্কিত স্যারের সামনেও চলে এসেছিল। তিনি বলেছিলেন, আমরা অবশ্যই সন্ধ্যাকে ন্যায় বিচার পাইয়ে দেব, আমরা ওর পাশে থাকব। সেই লোকটি তখনও আমাদের হোটেলেই ছিল, কিন্তু পুলিশ পৌঁছানোর ঠিক আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। সে তার সঙ্গে থাকা সেই মেয়েটিকেও নিয়ে চলে যায়, যে তার স্ত্রী সেজে হোটেলে ছিল। আমাদের কাছে আরেকজন সাক্ষীও ছিল, শেখর। সে ওই রুম থেকে ভেসে আসা চিৎকারের শব্দ শুনেছিল। আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন মাত্র 5 মিনিট আগেই তারা চেক আউট করে চলে গেছে। পুলিশ সঙ্গে সঙ্গে লোকটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু আমাদের কাছে থাকা তার সমস্ত তথ্যই ছিল ভুয়া। তার আসল নাম ছিল অন্য। সে সন্ধ্যার কাছে নিজের নাম বলেছিল অমন, আর আমাদের হোটেলে উঠেছিল বিক্রম খান্না নামে। পুলিশও কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল, তবু তারা যে কোনো মূল্যে লোকটিকে ধরতে চেয়েছিল। অঙ্কিত স্যার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, এই লোকের শাস্তি হওয়া উচিত, যেভাবেই হোক ওকে গ্রেপ্তার করতেই হবে। পুলিশ খুব নিষ্ঠার সঙ্গে তদন্ত চালায়। 2 দিনের মধ্যেই তারা লোকটিকে আরেকটি হোটেল থেকে গ্রেপ্তার করে। সেখানে সে আরেকটি মেয়ের সঙ্গে ছিল, আর সেই মেয়ের সঙ্গেও ঠিক একই অত্যাচার করছিল যা সে এতদিন ধরে অন্য মেয়েদের সঙ্গে করে এসেছে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করলো তখন সে চিৎকার করে বলতে লাগলো, আমি কিছুই করিনি, এই মেয়েগুলো মিথ্যে বলছে। কিন্তু একজন মেয়ে মিথ্যে বলতে পারে, সবাই তো আর মিথ্যে বলতে পারে না। তার গ্রেপ্তারের পর একে একে আরও অনেক মেয়ে সামনে এসে সাক্ষ্য দিল। তারপর আদালতে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ তৈরি হলো। অবশেষে সে কঠোর শাস্তি পেল। ছেলেটির আসল নাম ছিল ঋত্বিক খুরানা। সে ছিল শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে। ঘটনাটি জানার পর তার বাবাও সামনে এলেন। তিনি বললেন, আমার ছেলে মানসিকভাবে অসুস্থ, জানি না কেন বা কিভাবে তার মধ্যে এই বিকৃতি তৈরি হলো।
কিভাবে সে মেয়েদের সঙ্গে এমন আচরণ করতে শুরু করলো সেটাও আমরা জানি না, কিন্তু যা করেছে তা ভীষণ ভুল। আমরা আমাদের ছেলেকে বাঁচানোর চেষ্টা করব না। সমস্ত প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে ঋত্বিক খুরানার জেল হলো। সন্ধ্যা এবং সেই সব মেয়েরা অবশেষে ন্যায় বিচার পেল যারা তার অত্যাচারের শিকার হয়েছিল। আর একজন মানুষ ছিলেন যিনি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন। তিনি আর কেউ নন, অঙ্কিত স্যার। তার সাহায্য না পেলে হয়তো আমি আর সন্ধ্যা মিলে কখনো সেই নরপিশাচকে ধরতে পারতাম না। হয়তো সে নিজের টাকার জোরে সব কিছু চাপা দিয়েও দিত। অঙ্কিত স্যার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। সময় কেটে গেল। এরপর থেকে আমাদের হোটেলে ভুয়া পরিচয়পত্র বা ভুয়া নামে কোনো অতিথিকে থাকতে দেওয়া হতো না, কারণ আমরা আমাদের হোটেলের সুনাম নষ্ট হতে দিতে চাইনি। এমন অনেক হোটেল ছিল যেখানে ঋত্বিক খুরানা নিজের পরিচয় বদলে মেয়েদের নিয়ে যেত এবং তাদের উপর নিজের বিকৃত মানসিকতার অত্যাচার চালাতো, কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। অঙ্কিত স্যার আমাকে বলেছিলেন, এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমিই আমাকে সন্ধ্যার কথা বলেছিলে, তুমিই তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলে। যদি তুমিও তার পরিবারের মতো তাকে উপেক্ষা করতে, তাহলে কে জানি সে নিজের জীবনের সঙ্গে কী করে বসতো। অঙ্কিত স্যার আমার প্রশংসা করায় আমি খুব খুশি হয়েছিলাম। সন্ধ্যাও আবার হোটেলে চাকরিতে যোগ দিল। এবার সে ভয়ে নয়, বরং আগের মতোই হাসি মুখে কাজ করত। হোটেলের সব মেয়েকেই সতর্ক করে দেওয়া হয়েছিল যেন তারা এই ধরনের মানুষের ব্যাপারে সাবধান থাকে। আর সন্ধ্যাকে বোঝানো হয়েছিল অন্যায় চুপচাপ সহ্য করা উচিত নয়, অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করা উচিত। কারণ আমরা যদি চুপ করে থাকি তাহলে এমন নরপিশাচরা আরও সুযোগ পাবে এবং আরও মানুষের ক্ষতি করবে। সন্ধ্যা তার খারাপ ব্যবহার করার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছিল। যখন সে বাড়ি ফিরল তখন তার মা তাকে দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা, আর কখনো এমন সিদ্ধান্ত নিও না। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে পরামর্শ করবে। ঋত্বিক খুরানার চিকিৎসাও শুরু হয়েছিল, কারণ তার মানসিক বিকৃতির জন্য অনেক নিরীহ মেয়ের জীবন নষ্ট হয়ে গিয়েছিল। অনেক মেয়েই শুধু তার সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে পড়েছিল। তারা বুঝতেই পারেনি সেই সুন্দর মুখের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নরপিশাচ। কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর মুখের আড়ালেই সবচেয়ে ভয়ঙ্কর মানুষ লুকিয়ে থাকে। সন্ধ্যার জীবনে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমি জানতাম তার শরীরের ক্ষত একদিন নিশ্চয়ই সেরে যাবে, কিন্তু তার হৃদয়ের ক্ষত শুকোতে এখনও অনেক সময় লাগবে। তবু আমার একটা আক্ষেপ থেকেই গেল, সে তার জীবনের সুখ দুঃখের কথা তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গেও ভাগ করে নেয়নি। যদি সে শুরুতেই আমাকে সব বলতো তাহলে হয়তো সেই অপরাধী অনেক আগেই শাস্তি পেত। একদিন অঙ্কিত স্যার আমাকে তার কেবিনে ডাকলেন। সেদিন থেকেই যেন আমার জীবনের আসল নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। অঙ্কিত স্যার আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি অনেক দিন ধরেই তোমাকে পছন্দ করি, কিন্তু কোনো দিন তোমাকে বলতে পারিনি আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সঙ্গে সঙ্গে অঙ্কিত স্যারের প্রস্তাব গ্রহণ করিনি, কারণ আমি চাইনি মানুষ বলুক যে একজন সাধারণ ওয়েট্রেস নিজের ভালোবাসার জালে একজন ধনী মানুষকে ফাঁসিয়েছে। তাই আমি তাকে না করে দিয়েছিলাম। কিন্তু তিনি হাল ছাড়েননি, বারবার এমন সব কাজ করতে লাগলেন যার ফলে ধীরে ধীরে আমার হৃদয়ে তার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়ে গেল। তিনি একদিন আমার বাড়িতেও গিয়েছিলেন, আমার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমার বাবা মায়ের মন জয় করে নিয়েছিলেন, এতটাই আন্তরিকভাবে তাদের আপন করে নিয়েছিলেন যে শেষ পর্যন্ত আমিও তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেছে, আমি এখন তার স্ত্রী। তবে আজও আমি আমার স্বামীর হোটেলেই একজন ওয়েট্রেস হিসাবে কাজ করি, কারণ আমি আমার এই কাজটাকে খুব ভালোবাসি। আর আমি কখনও নিজের শিকড় বা অতীতকে ভুলে যাই না। মানুষের জীবনে ভালো সময় এলেও কখনও তার খারাপ সময়ের কথা ভুলে যাওয়া উচিত নয়। সেই কঠিন দিনগুলোর স্মৃতি মানুষকে বিনয়ী, কৃতজ্ঞ এবং বাস্তবতার মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে শেখায়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।